সকাল থেকেই আজ ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা রয়েছে, রোদ একদমই ওঠেনি। আর এই ওয়েদারে আমরা বেরিয়ে পড়ছি এখন বহরমপুরের আশপাশটা ঘুরে দেখবো বলে। বেলা এখন 11:45 বাজে। এই আমরা রওনা হলাম, আর যেতে যেতে দেখি দু এক ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। তাই সুমন চিন্তায় পড়ে গেছে, বেশি বৃষ্টি হলে তো আর ঘুরতেই পারবো না। তবে মনে হচ্ছে বৃষ্টি বেশিক্ষণ হবে না। বেরিয়ে তো পড়েছি, যা হবে দেখা যাবে। বহরমপুরে অনেক জায়গায় ঘোরার আছে, তবে একদিনে পুরো বহরমপুর ঘোরা সম্ভব নয়। তাই আমরা আজকে কিছু কিছু জায়গায় ঘুরবো। এখন কোথায় এসেছি অবশ্যই জানাবো, কিন্তু যেতে যেতে আমার চোখ পড়ে গেল এই আম গাছটার দিকে। কত আম হয়ে রয়েছে। আর আমরা এখন চলে এসেছি কাশিমবাজারে পাতালেশ্বর মন্দির। শিব হলেন অনাদি ও অনন্ত, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আর এরকমই এক জাগ্রত মন্দির হলো এখানে পাতালেশ্বর মন্দির। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে ওই যে তোমাদের দেখালাম 40 ফুটের শিব মূর্তি। মন্দিরের পরিবেশটা কিন্তু একদমই অন্যরকম, চারিদিকে গাছপালা, নানান পাখির আওয়াজ, আর খুবই শান্ত আর নিরিবিলি। এই মন্দিরে 300 বছরের ওপর হয়ে গেল শিবের আরাধনা করা হচ্ছে। শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, এই জাগ্রত ভগবানের দর্শন পেতে দূর দূরান্ত থেকে নানান জায়গা থেকে ভক্তবৃন্দ এসে জমা হয়। শিবরাত্রির সময় এখানে সব থেকে বেশি ভিড় হয়, আর কদিন ব্যাপী নানান অনুষ্ঠান চলে। আর এই হলো প্রধান মন্দির। এখানকার শিবলিঙ্গ হচ্ছে স্বয়ংভূ জ্যোতির্লিঙ্গ। মন্দিরে ঢোকার পর 10 ফুট নিচে রয়েছে শিবলিঙ্গ, আর মন্দিরের পাশেই রয়েছে এই গণেশ মন্দির। মন্দির তো ফাঁকা, আমাদের দর্শন কিন্তু খুব ভালো হয়েছে। ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নাই বলে তোমাদের দর্শন করাতে পারলাম না। মন্দিরের পাশেই রয়েছে ঝিল, কিন্তু পরে আমি জানলাম এটা কিন্তু কাটিগঙ্গা। কাটিগঙ্গা নদীর পাশ দিয়ে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে একটু এগোলেই কিন্তু কাটিগঙ্গা নদীর ঘাট রয়েছে। ভালো লাগছে, মন্দিরের পরিবেশটা ভীষণই সুন্দর। আর কত রকমের যে পাখি ডাকছে না, যদি চুপচাপ থাকা যায় অনেক রকম পাখির ডাক শোনাতে পারতাম আমরা চুপচাপ থেকে, কিন্তু আশেপাশে লোকজন আছে ওই জন্য শোনাতে পারলাম না। কিন্তু খুব ভালো লাগছে মন্দিরটা। চারদিকে প্রচুর গাছগাছালি তো, হ্যাঁ পরিবেশটাই বেশ একদম অন্যরকম। সুমন বলছে আগে এটা নাকি গঙ্গা ছিল। ও বললো তো, এখন জানি না। এখন আজকে আমরা গঙ্গারই কোনো একটা শাখা প্রশাখার থেকেই খাল বিল এগুলো তৈরি হয়। আজকে আমাদের সুমনি গাইড। এই পাতায় তোমার খাবার ইচ্ছে নাকি? এই পাতায় ভাত, ডাল, শুক্তো, শাক ভাজা খাও। কোনো বাটি লাগবে না, সত্যি কোনো বাটি লাগবে না। কিন্তু খুব খাস থাকে না পাতাটা। এটা কি গাছ কে জানে, পুরো ভর্তি এখানে রয়েছে সেগুন। আর একটা কথা জানিয়ে রাখি, পাতালেশ্বর মন্দির ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখন আমরা যেই মন্দির দর্শন করতে যাচ্ছি ওটা পাতালেশ্বর মন্দিরের একদম পাশেই রয়েছে রবি ঠাকুরের শ্রী আনন্দময়ী কালী মন্দির। হাঁটতে হাঁটতে এই দেখো লিচু গাছ, ভর্তি লিচু হয়ে রয়েছে। আর এই যে আমরা চলে এসেছি শ্রীমা আনন্দময়ী কালী মন্দির। আর এই কালী মন্দিরের কাছেই কিন্তু রয়েছে সতীদাহ ঘাট।
আর এই সতীদাহ ঘাটে রাজা রামমোহন রায় 1803 সালে একবার এসেছিলেন। যদিও এখন ওই ঘাটের দিকে এখন আর যাওয়া যাচ্ছে না। শোনা যায় এই ঘাটেই কিন্তু সতীদাহ প্রথা প্রথমে বন্ধ হয়। এখানেও কালী মায়ের দর্শন খুব ভালো মতো হলো, প্রসাদ পেলাম। এই মন্দিরে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। মন্দির থেকে বেরিয়ে একটু হেঁটে এসেই এই শিব মন্দির। শিব মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী জায়গায়। এই জায়গাটাও কিন্তু একটা হেরিটেজ সাইট। এটা ইংরেজদের কবরস্থান। কবরস্থান দেখতে কেন এলাম তোমরা অনেকেই ভাবতে পারো। এখানে অনেকেরই স্মৃতিস্তম্ভ রয়েছে যাদের নাম হয়তো আমরা ইতিহাসে শুনেছি। এই কবরস্থান ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের রয়েছে, যারা পলাশির যুদ্ধের পর কাশিমবাজারে এসে বসবাস করতেন। Elizabeth, who died 11 July 1759 in the 2 years. এখানে ওয়ারেন হেস্টিংসের প্রথম স্ত্রী ও তার মেয়ে এলিজাবেথকে সমাহিত করা হয়। 1759 সালের জুলাই মাসে এলিজাবেথ মাত্র 4 বছর বয়সে মারা গেছিলেন। তারই স্মৃতিতে এই স্মৃতিস্তম্ভটি। এছাড়াও এখানে ডুগান্ট ক্যাম্পবেলের স্মৃতিস্তম্ভ রয়েছে, যিনি ওয়ারেন হেস্টিংসের স্ত্রীর প্রথম স্বামীর রক্ষক ছিলেন। আর রয়েছে 1756 সালে ফোর্ট উইলিয়াম, যিনি কলকাতার ব্ল্যাক হোল ঘটনায় নিহত হন, তারও এখানে স্মৃতিস্তম্ভ রয়েছে। এছাড়াও আরো অনেকের এখানে স্মৃতিস্তম্ভ রয়েছে। তবে দেখা যায় এখানে যাদের স্মৃতিস্তম্ভ রয়েছে তারা সবই জীবনের প্রথম দিকে নইলে যৌবনে মারা যান, মানে খুব অল্প বয়সেই মারা যান। তবে এর মধ্যে এই স্মৃতিস্তম্ভটি চার্লস ক্রেমলিন, যিনি 81 বছর বয়সে মারা যান। রওনা হলাম আমরা পরবর্তী জায়গার উদ্দেশ্যে। আর আমরা চলে এসেছি এখন কাশিমবাজারের ছোট রাজবাড়িতে। তবে রাজবাড়ি ঘোরার আগে আমরা এখন চলে আসলাম প্যালেসের রেস্টুরেন্টে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বেজে গেছে। তো আমাদের পুরো রাজবাড়ি ঘুরতে হয়তো অনেকটা সময় লাগবে, তাই আমরা এখানেই ভাবলাম লাঞ্চের অর্ডার করে দিই। ঘুরে নিয়ে এসে এখানে নয় খেয়ে নেওয়া যাবে। আর এখানের মেনু কার্ড তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি বটে, কিন্তু সবকিছু এখানে শেয়ার করতে পারছি না, কারণ সবকিছু শেয়ার করা ওদের রুলসে নেই। লাঞ্চ অর্ডার করে দিয়েছি। এখন দেখি রাজবাড়ির কি রুলস রেগুলেশন আছে, ভেতরে গিয়ে শ্যুট করতে দেবে কিনা। এইটুকু শুনতে পেয়েছি যে ভেতরে ঢুকতে দেয়, দেখতে দেয়, কিন্তু শ্যুট করতে দেয় কিনা সেটা জানি না। যদি দেয় তো তাহলে তো খুবই ভালো, তোমাদের সাথে শেয়ার করব, নইলে আর কি করা যাবে। এইটা হলো বাইরেটা। এটা ছোট রাজবাড়ি। চলো দেখি। আমার সকাল 9টা থেকে বিকেল 5টা। এই যে রাজবাড়ির গেট। এই হলো আমাদের টিকিট, 50 টাকা করে পার হেড। রাজবাড়ির এই বাইরেটায় সবাই ঢুকতে পারে, ফটো ভিডিও সবই শুট করতে পারে। তবে রাজবাড়ির ভিতরে ঢুকতে গেলেই কিন্তু টিকিট কাটতে হবে। মুর্শিদাবাদ জেলার বনেদি বাড়ির পুজোর অন্যতম হলো কাশিমবাজারের ছোট রাজবাড়ির পুজো। সেই রাজার রাজ্যপাট না থাকলেও রয়ে গিয়েছে নানান ঐতিহ্য পরম্পরা, যা এখনো এই রাজবাড়িকে বাঁচিয়ে রেখেছে। ভেতরে ঢুকে যে দেখবো তার জন্য গাইড আছে, তার জন্যই আমরা এখন ওয়েট করছি। আর হীরক বলছে যে গাইড যে রয়েছে তাকে ফোন করা হয়েছে। হ্যাঁ, তাকে ফোন করা হয়েছে, সে বললো আসছে, বললে একটু আপনারা ওয়েট করুন, ও আসলেও আপনাদের ভেতরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবে। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, যা শুনলাম। তো ঐশীর তো খুব থাকার ইচ্ছা, বলছে আজকে দিনটা এখানে থাকলে হতো। তো এই কি বলে সুমন সব খোঁজ খবর নিয়ে নিয়েছে এখানে থাকার ব্যাপার। আর 7-7.5 টাকা লাগে কাপেল, আর 4 জন হলে বোধহয় 10,000 না এরকম কিছু। আচ্ছা, ও 4 জন হলে একদিনে, তার সঙ্গে তো ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। আচ্ছা, একদিনে। আর ভেতরে কি বললো, করতে দেবে শুট? সে জিজ্ঞেস করে, সে আসুক, দেখি জিজ্ঞাসা করি। সে যদি বলে করতে পারবে তাহলে করতে পারা যাবে। আমি তো মোবাইলে এনেছি, এসে দেখতে হবে। হ্যাঁ, ক্যামেরাটা তো গাড়িতেই রয়ে গেছে, আমি মোবাইলটাই নিয়েছি। তো দেখি যদি মোবাইলে শুট করতে দেয় তো ভালো। তবে আমি যা শুনলাম যে স্টাফেদের এখানে তোলা যাবে না। এটা এই কি বলে সুমন বললো যে স্টাফেদের এখানে তোলা যাবে না। ঠিক আছে, যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এসেছে, কিন্তু ভিতরে শুট করা একদমই যাবে না। তাই আমরা ভেতরটা ঘুরে দেখে আসি, তারপরে তোমাদের সব জানাচ্ছি।
এই রাজবাড়ি কিন্তু আলীবর্দী খাঁর আমলের। 1740 সাল অযোধ্যারাম চ্যাটার্জি বাংলাদেশ থেকে বহরমপুরের এই কাশিমবাজারে চলে আসেন আর এসে রেশমের ব্যবসা শুরু করেন। তখন ব্রিটিশ সরকারের রাজত্ব, তার ছেলে দীনবন্ধু ব্রিটিশ সরকারের সাথে সখ্যতা করেন। এতে রেশমের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে আর ব্রিটিশ সরকার এই জায়গাকেই রেশমের প্রধান জায়গা হিসেবে ঘোষণা করেন। রাজবাড়ির ভিতরে একদিকটা ঘোরা হয়ে গেল, এখন এদিকটায় যাচ্ছি। রাজবাড়ির কিছু কিছু জায়গায় ভিডিও অ্যালাউ, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। রাজবাড়ির এটা পুকুর, এখানে দুটো পুকুর রয়েছে, একটা পুকুর আর ভালো নেই, এই পুকুরটাই এখনো অবধি রয়েছে। আর ওই যে দূরে টেনিস কোর্ট, এটাও কিন্তু এখন রাজবাড়ির। বর্তমান প্রজন্মের সাথে রাজবাড়ির এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বর্তমান প্রজন্মে প্রশান্ত রায়, তার স্ত্রী সুপ্রিয়া রায় ও তার সন্তানরাই এখন রয়েছে। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি 1799 সালে অযোধ্যারাম চ্যাটার্জি কিন্তু জমিদারিত্ব পাওয়ার সাথে সাথে রায় উপাধি পায়। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে জমিদার বাড়ির লোকজনরা বেশিরভাগ সময় পুজোর সময় আসে আর তারা এসে এখানটাতেই থাকে। চলো এবার অন্যদিকে যাওয়া যাক। আর ওই দেখো ঐশী আবার কি জন্য আসছে, কিছু একটা বলতে। চল। কি রাজবাড়ি দেখে খুব খুশি মনে হচ্ছে? হ্যাঁ, হতেই পারে, হতেই পারে, তোর তো থাকার ইচ্ছা রাজবাড়ি। যাক গে, কৃষ্ণনগরটা দেখতে পারলি না, কাশিমবাজার রাজবাড়িটা দেখছিস, কি ভালো লাগছে কিনা? ওয়েদারটাও দারুণ হয়েছে না। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ফুলের গন্ধটা এত ভালো লাগছিল, আর এরকম ফুল আমার প্রথম দেখা। খুব সুন্দর ফুলের গন্ধটা। এটা হচ্ছে ফুলের পাপড়ি, সাপের ফনা, মাঝখানে শিবলিঙ্গ আছে, মানে দেখতে, হ্যাঁ ঠিক, শিবলিঙ্গ, সাপের ফনা আর ওই জিনিসটার নাম হচ্ছে নাগেশ্বর ফুল। গন্ধটাও সুন্দর। গন্ধটা ফুল হয়, এটা এই কাণ্ডের মধ্যে হয়, গোড়াতেই হয়, গোড়াতেই হয় না? কি সুন্দর এই ফুল গাছ, কোনোদিন দেখিনি। না, আমি প্রথম দেখা যায়, এটা খুবই কম দেখা যায়, এখনকার দেখা যায় না। আর কি ঠান্ডা লাগছে, সত্যি তাই। এটা গেস্টদের থাকার জায়গা, এই যে ওপর নিচ। যদিও বাড়ির পিছন দিকটাই তোমাদের দেখাচ্ছি, সামনের দিকে তো কিছুই ভিডিও শুট করা যাবে না। আর এখন আমরা যাচ্ছি রাজবাড়ির ঠাকুর মন্দিরে, গোবিন্দ মন্দির। আর এখানেও কিন্তু কিছু শুট করতে পারবো না, তবে রাজবাড়ির ভিতরে আগেকার দিনের যা জিনিসপত্র দেখলাম, এই সবই দেখার জন্য তোমরা কিন্তু কোনো না কোনো সময় যারা আসনি একবার এখানে আসতে পারো, তোমাদের ভালোই লাগবে। আর এখন আমরা চলে এসেছি ঠাকুর দালানে। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো থেকে শুরু করে সব রকম পুজোই হয়। আর এই হলো মঙ্গল ঘট। দুর্গাপুজোর সময় রাজবাড়ির এই জায়গাটা সবার জন্যই খোলা থাকে। দুর্গাপুজোর সময় বর্তমান রাজপরিবারের যারা রয়েছেন তারাও উপস্থিত থাকে। তোমরা হয়তো জেনে থাকবে বর্তমানে এই রাজপরিবারের যারা রয়েছেন, প্রশান্ত রায়, সুপ্রিয়া রায়, ওরা কিন্তু সুগার অ্যান্ড স্পাইসের ওনার। কাশিমবাজারের এই ছোট রাজবাড়ি ঘুরে খুবই ভালো লাগলো। আর ওই দূরে হচ্ছে শিব মন্দির, আর এইখানটা হচ্ছে রিসেপশন। যাবতীয় খোঁজ খবর এখান থেকেই পেয়ে যাবে থাকার ব্যাপারে। আর এইটা হলো ওদের রেস্টুরেন্ট। দুটোর কাছাকাছি বাজতেই যাচ্ছে, এবার আমরা করে নেব লাঞ্চ। লাঞ্চের অর্ডার তো আমরা আগে থেকেই করে রেখেছি। আর আজকে ঐশী রাজবাড়ি ঘুরে কিন্তু ভীষণই খুশি। রাজবাড়ির ভিতরে পালকি, রাজসিংহাসন, নাচঘর, ব্যবহৃত পোশাক আশাক, আসবাবপত্র, বাসন কোসন, কত কি যে দেখলাম, বেশ ভালোই লাগলো। আর এই যে আমাদের এখন লাঞ্চ চলে এসেছে, সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, ধোকার ডালনা, আর এটা এখানকার স্পেশাল কাশিমবাজার মুরগির ঝোল। খাওয়া দাওয়া সেরে নিলাম, বেশ ভালো, কিন্তু খাওয়া দাওয়া খুব ভালোই লাগলো। আর প্রচুর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এই কালকে আর আজকে মিলে। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। এইবার যেদিকে যাব গঙ্গার ওপারে একটু দূরেই, চলো যেতে যেতে সব বলছি। তবে ওপারে যাওয়ার আগে আরেকটা মন্দির রয়েছে, ব্যাসপুর শিব মন্দির, এখানে একবার দর্শন করে নিই। এই মন্দিরটি 1811 খ্রিস্টাব্দে রাম কেশবদেব শর্মার দ্বারা
নির্মাণ করা হয়েছিল। এরপর 1918 সালে লালগোলার জমিদার রাজা রাও যোগেন্দ্র নারায়ণ রায় এটি সংস্কার করেন। এই মন্দিরের বিশেষত্বই হলো পোড়ামাটির সম্মুখ ভাগ। এই মন্দিরে অন্যান্য দেবদেবীর সাথে শিবের পুজো করা হয়, আর এখানে শিবলিঙ্গ প্রায় 5 ফুট। এইবার আমরা এসেছি কাশিমবাজার স্টেশনের কাছেই ডাচ কবরস্থান। যদিও এটি আগে ডাচ কারখানা ছিল। জানা যায় এক ফরাসি ব্যক্তি জর্জ লুই ভার্নের, যিনি ওয়ারেন হেস্টিংসের বন্ধু ছিলেন, তিনি 1756 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লা কর্তৃক কাশিমবাজার কলকাতা দখলের পর ইংরেজদের প্রতি দয়া হয়ে এখানে একটা কারখানা গড়েন। 700-800 ইংরেজরা এখানে কাজে যোগ দেন। বর্তমানে এখানে কবরস্থান ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এখানে 43টি স্মৃতিস্তম্ভ রয়েছে, যার মধ্যে সবথেকে প্রাচীন হলো ড্যানিয়েল ভ্যান ডার মুলের এই স্তম্ভটি। রওনা হয়ে গেলাম আমরা গঙ্গার ওপারে আরো কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব বলে। আর এই হলো গঙ্গা। এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি বহরমপুরের ব্যারাক স্কোয়ারের খুব কাছাকাছি। আর এই ব্যারাক স্কোয়ারেই কিন্তু প্রথম 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনী স্থাপনের জন্য মির্জাফরের কাছ থেকে এই 400 বিঘা জমি লিজ নেয়। ব্যারাক স্কোয়ারে তো নামার খুব ইচ্ছেই ছিল, কিন্তু আমাদের এখন যেই জায়গাটায় যেতে হবে অনেকটা দূর, তাই এখন আর নামলাম না। তো আগে ওখানটা ঘুরে আসি, যদি হাতে সময় থাকে তখন আবার এখানে আসা যাবে। আমরা এখন যাচ্ছি গঙ্গা পার হয়ে কিরিটেশ্বরী মন্দির। অনেকক্ষণ পর শহরের রাস্তা পেরিয়ে চলে আসলাম এইরকম একটা রাস্তায়। সুমন জানেই আমরা এরকম রাস্তা, গাছপালা, রাস্তার এরকম সৌন্দর্য পছন্দ করি, তাই মেন রাস্তায় না গিয়ে আমরা চললাম এইরকম রাস্তা দিয়ে। রাস্তার দুধারে ক্ষেত তো রয়েছে, কিন্তু প্রচুর রয়েছে আম বাগান, লিচু বাগান, আর মাঝে মাঝে এরকম ছোট ছোট গ্রাম। গাড়িতে চলছে আমাদের নানান রকম গল্প। বেশ অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি, আর গল্পের মধ্যে আমাদের নানান জায়গা ঘোরার অভিজ্ঞতার গল্পও হচ্ছে। আর আমাদের মুর্শিদাবাদ ঘোরার গল্প করতে করতেই হঠাৎ হীরকের মনে পড়ে গেল মুর্শিদাবাদ ট্রিপেই আমরা কিরিটেশ্বরী মন্দিরে এসে পুজো দিয়েছিলাম আর ভালো মতো দর্শনও করেছিলাম, তাই আমরা আর ওই দিকে গেলাম না। তাই আমরা একটা শর্টকাট রাস্তা ধরে, হাইওয়ের রাস্তা ধরে নিলাম। এখন আমরা ফিরছি সুমনদের বাড়ির দিকে। আর এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেজে গেছে 3:30। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা কিন্তু 4টের সময় ঘরে ঢুকলাম। ঢুকে তারপরে সবাই মিলে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে সবাই মিলে নিচে গিয়ে কাকু কাকিমা সবার সাথে একটু গল্প করছিলাম। এখন আমরা আবার বেরোচ্ছি। দুপুরে আমি সুমনকে বলছিলাম একটু গঙ্গার পাড়ে আর ব্যারাক স্কোয়ারটা ঘুরবো, তো সুমন বলেই ছিল যদি সময় পাওয়া যায় অবশ্যই আমাকে নিয়ে আসবে। তো আমরা এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। আর এখন ঘুরু ঘুরু করতে আমাদের সাথে সুস্মিতা আর টিউলিপও কিন্তু এসেছে। গঙ্গার পাড়ে বেশ কিছুক্ষণ সবাই মিলে দারুণ সময় কাটালাম। আর এবার আমরা চলে যাচ্ছি ব্যারাক স্কোয়ারের দিকে। আর এই যে ব্যারাক স্কোয়ারে ঢুকেই প্রথমে আমাদের এই কামান চোখে পড়লো। সন্ধ্যের পর একটু আধটু হাওয়াও দিচ্ছে, তাই আমরা ঠিক করলাম আরো কিছুক্ষণ এই ব্যারাক স্কোয়ারে সময় কাটাবো। তুলবো তোর মুখটা দেখা যাচ্ছে, এই তো কত আলো দিয়ে দিয়েছে। আর সবাই মিলে আড্ডা দিতে দিতে আমরা খাচ্ছি এখন লেবু চা, আর তার সাথে ঘটি গরম। কতদিন পর এরকম বসে আড্ডা দিতে দিতে ঘটি গরম খাওয়া হলো। আচ্ছা হাঁটু হাঁটু করে হাঁটু হাঁটু করছে গে। সুমনের আবার ইচ্ছে ছিল এখানকার একটু মোমো খাওয়াবে অমৈশীকে, তাই মোমোও আনা হলো।
সবাই মিলে অনেকক্ষণ এখানে খাওয়া দাওয়া গল্প গুজব করে নিয়ে এইবারে বাড়ির দিকে ফিরতে হবে, কারণ ঘড়ি বলছে এখন 9টা বাজে। বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন করছি প্যাকিং। বহরমপুর সফর আমাদের এই পর্যন্ত, তবে আরো কিছু প্ল্যান রয়েছে যা হীরক আর সুমন মিলে করেছে, তাই আমরা এত তাড়াতাড়ি এখন বাড়ি ফিরছি না। আমরা যাব আরো কিছু নতুন জায়গায়। এখন বাজে রাত্রির 11টা, আমাদের ডিনার কমপ্লিট, আর এই যে আমাদের বিছানাও হয়ে গেছে। এইবার শুয়ে পড়বো, আর কালকে খুব ভোর ভোর উঠতে হবে। আর কালকের প্ল্যানটা তোমাদেরকে কালকেই বলবো, এখন কিছু বলছি না। আর আজকে জানো তো ডিনারে একটা জিনিস খেয়ে আমার এত মানে কি বলবো, আমি বোঝাতে পারছি না, আমি এত খুশি হলাম। ডুমুরের তরকারি মা আগে করতো, আর মা যবে থেকে অসুস্থ হয়ে গেছে আর মানে সব খাওয়াও হয় না, তো যেই কাকিমা বললো যে ডুমুরের তরকারি আছে খাবে, আমি তো একবারে হ্যাঁ করে দিয়েছি। কত দিন পর খেলাম, আর রান্নাটাও এত ভালো হয়েছিল না, মা যেরকম করতো ঠিক সেই রকম। এরা এখন আরসিবি আর কি জানো সিএসকে এইসব নিয়ে লড়ে যাচ্ছে। ও এখন শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি, চলো সব শুয়ে পড়ি। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। হীরক এখন নেই, হীরক সুমনের সাথে রয়েছে, একটু কথা টথা বলছে। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আমাদের বেশ ভালো কাটলো বহরমপুরে এসে। তোমাদের কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো। কাল থেকে আবার নতুন নতুন জায়গায় তোমাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করব। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।